ঠিক আছে। আচ্ছা, একটু পেজে শেয়ারগুলো দিয়ে দিন, ওই পেজ থেকে আপনাদের পেজগুলোতে গ্রুপ করতে। ওকে ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে 12টায় যদিও ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। দেখো, আমরা হচ্ছে কৃষিগুচ্ছ স্পেশাল অন্তরীকরণের ক্লাসটা আমরা করবো, এবং বলেছিলাম এখানে প্রায় মোটামুটি হচ্ছে 59টা কোশ্চেন রয়েছে। সেই 59টা কোশ্চেন সলভ করলে ইনশাআল্লাহ কৃষিগুচ্ছ কমপ্লিট হয়ে যাবে অন্তরীকরণ, এবং আশা করি যে অন্তরীকরণ থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন পারবা। এবং তারপরও যাদের হচ্ছে একটু বেসিকের সমস্যা রয়েছে তাদের জন্য তো আমাদের অন্তরীকরণ ক্লাসটা ফ্রিতে রয়েছে এই পেজে, তোমরা দেখে নিতে পারো। আর যদি না পাও তাহলে কমেন্টে জানাও যে অন্তরীকরণ ক্লাসটা পাইনি, তাহলে আমি দিয়ে দেবো তোমাদের লিঙ্কটা। তো আমরা হচ্ছে আজকে শুধু কোশ্চেন সলভ করবো এখান থেকে, গুরুত্বপূর্ণ এবং অ্যানালাইসিস করে আমি বের করেছি 59টা কোশ্চেন, এবং সেইটি করলে আশা করি সব টাইপ কমপ্লিট হয়ে যাবে এবং এই ধরনের কোশ্চেনই আসবে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে একটু যুক্ত হতে থাকো এবং তোমাদের ফ্রেন্ডের একটু যুক্ত করে নাও। এটা একটু নরে। ওকে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবা। এবং কাইন্ডলি তোমরা হচ্ছে একটু গ্রুপে, আমাদের গ্রুপগুলোতে বলে দাও যে ক্লাসটা শুরু হয়েছে, এবং তোমাদের ফ্রেন্ডের মেনশন দিয়ে একটু জানাই দাও যে ক্লাসটা শুরু হয়েছে, তাহলে সুবিধা হয়, একসাথে সবাই ক্লাসটা করতে পারবা। প্লিজ কাইন্ডলি একটু জানাই দাও। আমি দ্রুতই শুরু করব, আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। ঠিক আছে, আমি 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা একটু জানিয়ে দাও, তাহলে সুবিধা হয়। আমি 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা একটু প্লিজ জানিয়ে দাও সবাইকে। আমাদের ক্লাসটা শুরু হয়েছে, তোমরা কাইন্ডলি জানিয়ে দাও ফ্রেন্ডদের, তাহলে হচ্ছে আমি শুরু করব। আমি একটু সময় নিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আজকে মোটামুটি হাতে লেখা স্লাইড দিয়ে তোমাদের ক্লাস নেবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমি চেষ্টা করব স্লাইডগুলো আলাদাভাবে তৈরি করে তোমাদের ক্লাস নেওয়ার, যেহেতু পরীক্ষা চলে আসছে খুব কাছাকাছি, এই জন্য হচ্ছে কোয়ালিটির চেয়ে আমি হচ্ছে আগে তোমাদের শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। এই জন্য হচ্ছে কোয়ালিটি ফুল স্লাইড আমি করতে পারিনি, কিন্তু মোটামুটি তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি মনে করি এটা এনাফ, এবং সেটা দিয়ে আমি সব শেষ করবো ইনশাল্লাহ। দেখো, আমরা কৃষিগুচ্ছ স্পেশাল অন্তরীকরণ ক্লাসটা করব, এবং আমার পরিচয় তোমরা অবশ্যই জানো, আমি নতুন করে পরিচয় দিচ্ছি না, আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে যে দেওয়া আছে একটা প্রশ্ন যে এফ অফ এক্স ইজ ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 2 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 3x প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 4 হলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল হট। তার মানে এইটা হচ্ছে ফাংশন, এই ফাংশনের সাথে কি করছে দেখো, এখানে লিমিট নিয়ে আসছে। দেখো, লিমিট এক্স টেন্স টু কি নিয়ে আসছে, ইনফিনিটি। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি নিয়ে আসছে, এবং তারপরে কি করছে, এফ অফ এক্স এই ফাংশনটা নিয়ে আসছে। এখন দেখো, এবং শুধু এফ অফ এক্স না, তার সাথে একটা এক্সও গুণ করে দিয়েছে, তার মানে এফ অফ এক্স হচ্ছে এই ফাংশনটা। এখন এই ফাংশনে যদি আমি কি করি, দেখো তো এক্স গুণ করি, এই যে এক্সটা গুণ করি, এই যে এক্সটা, তাহলে এক্সটা গুণ করা মানে কি, ওপরে গুণ করা, এখানে গুণ করা, এখানে গুণ করা। আমি যদি এফ অফ এক্স ফাংশনের সাথে যদি একটা এক্স গুণ করে দিই, তার মানে কি সেই এক্সটা এখানে যাবে, এখানে যাবে। এবার এই দেখো তো, ওপরে এক্স এবং নিচের এক্স, ওপরে এক্স নিচের এক্স কেটে গেল না, কেটে যাওয়ার পরে শেষ পর্যন্ত থাকলো কি, থাকলো হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস 2 বাই হচ্ছে এক্স প্লাস 3, আর প্লাস এখানে থাকলো হচ্ছে 3x প্লাস 1, আর নিচে থাকলো হচ্ছে x প্লাস 4, এইটা। এখন দেখো, এই যে ইনফিনিটি যদি থাকে কোনো ফাংশনে, যদি ইনফিনিটি থাকে, তাহলে সেটা সমাধানের নিয়মটা কি, সেটা সমাধানের নিয়মটা হচ্ছে
এই যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের সর্বোচ্চ পাওয়ার যুক্ত ঘাত দ্বারা আমরা এই ফাংশনটাকে ভাগ করব। যেমন এখানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত ঘাত কত 1, x এর উপর কত আছে 1 আছে, তার মানে শুধু x দ্বারা আমি যদি এই ফাংশনটাকে ভাগ করি বা হচ্ছে এটাকে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো তো শেষ পর্যন্ত, এটা যদি x দ্বারা ভাগ করি তাহলে থাকবে 1 প্লাস 2/x বাই হচ্ছে x দ্বারা ভাগ করলে হচ্ছে 1 প্লাস 3/x প্লাস দেখো এখানে কি থাকছে 3 থাকছে প্লাস x দ্বারা ভাগ করলে 3 থাকলো আর এখানে হচ্ছে 1/x আর নিচে কি থাকলো 1 প্লাস 4/x আর এখানে কি আছে লিমিট কিন্তু আছে, লিমিট কিন্তু ইনফিনিটি আছেই, এখানে লিমিট কিন্তু ইনফিনিটি আছেই, ঠিক আছে। এবার লিমিটের মানটা বসাই দাও, ইনফিনিটি বসাই দাও, লিমিটের মান যদি ইনফিনিটি বসাই দাও তাহলে 1 প্লাস 2/ইনফিনিটি আর এখানে থাকলো কত 1 প্লাস 3/ইনফিনিটি প্লাস এখানে থাকলো 3 প্লাস 1/ইনফিনিটি আর এখানে থাকলো হচ্ছে কত 1 প্লাস 4/ইনফিনিটি। তারপরে দেখো তো সামথিং বাই ইনফিনিটির মান কত, সামথিং বাই ইনফিনিটির মান হচ্ছে 0, তার মানে শেষ পর্যন্ত যেটা থাকবে দেখো 1 প্লাস 0 আর নিচে থাকলো হচ্ছে 1 প্লাস 0 প্লাস এখানে থাকলো 3 প্লাস 0 বাই হচ্ছে 1 প্লাস 0, তার মানে এখানে শেষ পর্যন্ত কি থাকবে 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 0 মানে 1 প্লাস 3 প্লাস 0 মানে 3 আর 1 প্লাস 0 মানে 1, তাহলে এখানে শেষ পর্যন্ত থাকলো 1 প্লাস 3 মানে অ্যান্সার হলো 4। এটা 2022-23 সালে কোশ্চেনে আসছিল কৃষি করছে। এখন দেখো এইখানে আমি আরেকটা জিনিস শিখাই দিই, আরেকটা জিনিস কি যে এই যে এইটুকু করলাম না আমরা, এই যে এক্সট্রা এইটুকু করলাম না, এই অংশটুকু আমাদের করার দরকার নাই, এটুকুর বাইরে আমরা শর্টকাটে সলভ করতে পারি। আমরা জাস্ট এই যে এই লাইনটা এক্স এফ অফ এক্স এই লাইনটা করলাম, করার পরে শেষ পর্যন্ত কোন লাইনটা পেলাম, শেষ পর্যন্ত হচ্ছে এই লাইনটা পেলাম আমরা, ঠিক আছে, শেষ পর্যন্ত এই লাইনটা পাইছি, বুঝছো। এবার পাওয়ার পরে আমরা শর্টকাট অনুযায়ী কি জানি, যদি এখানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি থাকে, কোনো অন্তরীকরণে যদি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকে তাহলে শর্টকাটটা হচ্ছে কি, শর্টকাটটা হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত যে চলক রয়েছে তার সহগ ওপরে নিচেও একই কথা, তাহলে ওপর সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা এক্স না, এক্স এর পাওয়ার কত 1 না, এখানে যদি 2 থাকতো তাহলে সর্বোচ্চ ঘাত হতো 2, তো সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা এক্স এবং এক্স এর সহগ কত, এখানে কিছু নেই মানে 1 আছে আর এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, তার মানে এইটুকুর সমাধান কি পাবা শুধু 1 পাবা। শর্টকাটটা কি, ওপরে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ নিচে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ, তাহলে ওপরে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কত 1, নিচে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কত 1, তাহলে 1/1 মানে কত 1, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা এক্স, যেহেতু এক্স এর পাওয়ার 1, যদি 2 থাকতো তাহলে 2 নিতাম, যেহেতু এক্স এর পাওয়ার কত 1 তাই সর্বোচ্চ ঘাতযুক্ত চলক হচ্ছে শুধু এক্স বা এক্স টু দি পাওয়ার 1, তাহলে ওপরে তার সহগ কত, ওপরে তার সহগ হচ্ছে 3 আর নিচে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 1 বা সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ কত 1, তারপর নিচে হচ্ছে 1, তার মানে অ্যান্সার আসলে কত হতো 4। এগুলো বিষয় নিয়ে আমি আগে আলোচনা করছি বেসিকে, তারপর আমি একটু দেখাই দিলাম, যদি এই যে এগুলো নিয়ে আরো বিস্তারিত অনেকগুলো আলোচনা করা আছে, এই যে শর্টকাটটা এই যে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ বাই সর্বনিম্ন ঘাতযুক্ত চলকের সর্বোচ্চ ঘাতযুক্ত ওপরে নিচে, এটা দিয়ে শর্টকাটে আরো অনেক অঙ্ক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, জাস্ট আমি একটু রিক্যাপ করলাম, তারপরে যারা ধরতে পারেনি তারা দেখে নিও, ঠিক আছে। ওকে, তার মানে এই অঙ্কটা ফিনিশ এবং এটা অ্যান্সার কত হলো, এটা অ্যান্সার হলো 4। ওকে, তারপরে অঙ্কটা আমরা আসি। দেখো এই অঙ্কটা বুঝতে পারছো তো তোমরা, কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও প্রথম অঙ্কটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আমি তারপরে অঙ্কটা গেলাম। প্রথম অঙ্কটা খুবই সহজ ছিল, জাস্ট আমি এক্স দ্বারা গুণ করে দিয়ে যেটা পাইলাম সেটাকে শর্টকাট ইউজ করলাম, এবং এই শর্টকাটটা হচ্ছে যারা ধরতে পেরেছো তারা তো ভালোই, আর যারা ধরতে পারেনি তারা হচ্ছে বেসিক ক্লাসটা অবশ্যই একটু দেখবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো, এখানে আমি একটু শর্টে লিখছি, এই অঙ্কটা আসছিল অনেকে পারোনি, সেই জিনিসটা হচ্ছে কি, দেখো এখানে প্রশ্নটা ছিল এরকম যে, আচ্ছা দেখো এখানে প্রশ্নটা ছিল এরকম যে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা তার প্রস্থের 4 গুণ, তা আমি ধরলাম প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত হবে 4x, বলছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 4 গুণ। এখন ওই আয়তকার ক্ষেত্রকে যদি আমি বর্গক্ষেত্রে রূপান্তর করি তাহলে
কতটি চারা রোপণ করা যাবে বা কত % চারা রোপণের হারটা কমে যাবে। প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের 4 গুণ, এখন সেটাকে বর্গক্ষেত্রে রূপান্তর করলে চারা রোপণের পরিমাণটা কমে যাবে না বেড়ে যাবে, যদি কমে যায় কত % কমে যাবে, বেড়ে গেলে কত % বেড়ে যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো আমি ধরলাম এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ x আর দৈর্ঘ্য হচ্ছে 4x, যেহেতু প্রশ্ন অনুযায়ী দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। এবার আমি ধরলাম যে এইখানে প্রস্থ বরাবর লাগাবো একটি গাছ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর কয়টি গাছ লাগাতে পারবো? অবশ্যই 4টি গাছ লাগাতে পারবো, কারণ কি প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য না। তাহলে প্রস্থ বরাবর যদি আমি একটি গাছ লাগাই তাহলে দৈর্ঘ্য বরাবর লাগাতে পারবো কয়টি গাছ? 4টি গাছ। তাহলে টোটাল এখানে থাকলো 5টি এবং এখানে আরেকটা দৈর্ঘ্য আছে না, এদিকে আরেকটা দৈর্ঘ্য আছে না, তাহলে 6টি আর এদিকে আরো 4টি, তাহলে টোটাল হচ্ছে 10টি। যখন এই আয়তকার ক্ষেত্র ছিল একটা জমি, তখন সেখানে আমি ধরলাম যে টোটাল 10টি গাছ লাগাতে পাচ্ছি, 10টি। এবং কিভাবে সেটা পেলাম? আমি ধরে নিলাম, এটা আপেক্ষিক অঙ্ক যেহেতু, আমি ধরে নিলাম আমি প্রশ্নে একটি গাছ লাগাই, তাহলে ধরে কয়টি গাছ লাগাতে পারবো? 4টি, যেহেতু তার 4 গুণ। তাহলে এই যে এ পারে হচ্ছে একটি আর এ পারে 4টি, টোটাল 5টি। তারপরে এদিকেও টোটাল 5টি লাগাতে পারবো না, তাহলে টোটাল কয়টি গাছ লাগাতে পারছি? 10টি। এবার যখন এটাকে আমি কিসে রূপান্তর করছি? বর্গে রূপান্তর করছি। তাহলে বর্গে রূপান্তর করলে দেখো তো এই 4টা বাহু সমান হয়ে যাবে না? ধরো 4টা বাহু যদি সমান হয়, আচ্ছা আমি ধরলাম এই বাহুটার মান হচ্ছে 1 মিটার, এই বাহুটার মান 4 মিটার, তাহলে যদি আমি টোটাল নিই তাহলে টোটাল কত মিটার হচ্ছে দেখো তো? 1 4 আবার 4 1, তাহলে টোটাল এই যে পুরো অংশটার ক্ষেত্রফল কত হচ্ছে দেখো তো? 10 মিটার না? তাহলে 10 মিটারকে আমি যদি 4 ভাগে ভাগ করে দিই তাহলে কত মিটার করে হচ্ছে? 2.5 মিটার করে হচ্ছে না? এদিকে 2.5 মিটার, এদিকে 2.5 মিটার, এদিকে 2.5 মিটার করে হচ্ছে না? হ্যাঁ, সব দিকে হচ্ছে 2.5 মিটার করে। এখন দেখো তো আমি 1 মিটারে একটি গাছ লাগাতে পারছিলাম যখন আমি এটাকে 1 মিটার ধরছি। এখন তাহলে সেই 1 মিটারটা কি হয়ে গেছে? 2.5 মিটার হয়ে গেছে। এদিকটা 2.5 মিটার, এটা 2.5 মিটার, 2.5 মিটার। এবার আমি দেখো 1 মিটারে যদি একটি গাছ লাগাতে পারি তাহলে 2.5 মিটারে ঐকিক নিয়মে 2.5টি গাছ লাগাতে পারবো। 1 মিটারে যদি একটি গাছ লাগাতে পারি তাহলে 2.5 মিটারে ঐকিক নিয়ম অনুযায়ী কয়টি গাছ লাগাতে পারবো? 2.5টি। কিন্তু 2.5টি কি কোনো গাছ লাগানো যায়? যায় না তো। 2.5টি গাছ লাগানো যায় কি? যায় না তো, কারণ গাছ কেটে অর্ধেক তুমি লাগাবা না। তার মানে তুমি এখানে 2.5টি গাছ লাগাতে পারবে না। তো তুমি ধরে নাও 2.5টি বাদ, আমি ধরলাম যে হচ্ছে এখানে 2টি গাছ লাগাবো, তাহলে এদিকে 2টি হলে এটাও 2টি, এটাও 2টি, এটাও 2টি, তার মানে তুমি 2.5টি গাছ লাগাতে পারছো না, এই জন্য তুমি ধরলা যে 2টি করে গাছ লাগাতে পারবা। তার মানে তুমি বড় ক্ষেত্রে যখন হইলো তাহলে টোটাল কয়টি গাছ লাগাতে পারবা? পুরা বড় ক্ষেত্রে 8টি গাছ লাগাতে পারলা। আর আয়ত ক্ষেত্রে ছিল তখন কয়টি গাছ লাগাতে পারছিলা? 10টি। তাহলে দেখো তো গাছ লাগানোর পরিমাণটা কমে গেছে না? এখন কত % কমেছে সেটা কিভাবে বের করবা? সেটা হচ্ছে আদিমান ছিল কত, সেটা বসাবা, মাইনাস পরবর্তীতে কয়টি লাগাতে পারছো সেটা, বাই হচ্ছে আদিমান ইন্টু 100%। তোমরা এটা অবশ্যই শতকরায় প্রকাশ করতে জানো যে আদিমান মাইনাস পরবর্তী মান বাই আদিমান ইন্টু 100%, তার মানে কত %? 20%। অর্থাৎ তুমি যখন একটি আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্রে রূপান্তর করছো তখন 20% কম গাছ লাগাতে পারছো আগের তুলনায়। কেন? ওই যে চলো ওকে, এটা কি বুঝছো? কমেন্ট আসছে কি কোনো? যাও তুমি যাও, তুমি তো দেখা দিচ্ছ না। ঠিক আছে, তোমরা কেউ না বুঝলে কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, ওকে। তারপরে দেখো প্রথম দুইটা কি বুঝছো? প্রথম দুইটা একটু কঠিন কোশ্চেন ছিল, তোমরা কি বুঝছো? একটু কমেন্টে জানাও তোমরা কি বুঝতে পারছো? আর তোমরা কি লেখা ঠিকঠাক মতো দেখতে পাও? সন্ধ্যার সময় দিলে বেশি, তো বিফোন এটা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে আমি যাই।
ওকে, ঠিক আছে। তারপরে অঙ্ক গেলাম আমি, ঠিক আছে। তোমরা কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা, এবং অনেকে লাইভে নাই দেখছি। ওকে, এবার দেখো এইখানে বলছে যে 3 নম্বর কোশ্চেন যে ddx অফ 10 টু দি পাওয়ার x এটা কত, এটার অন্তরীকরণ কত। এই ধরনের কোশ্চেন অনেক আসছে। তো এটা হচ্ছে বেসিক ফরম্যাটটা আমি একটু বলি। এই ধরনের কোশ্চেন অনেক আসছে পরীক্ষাতে, দেখবা। সেটা হচ্ছে যে ddx অফ a টু দি পাওয়ার x, দেখো এখানে একটা ধ্রুবক, তার উপরে হচ্ছে একটা চলক। যদি এই ধরনের আমরা তোমরা সূত্র জানো যে ddx অফ a টু দি পাওয়ার x এর অন্তরজটা কি হয়, সেটা হচ্ছে তোমার লন এ হয়, তারপর হচ্ছে x হয়, x লন a, ঠিক আছে। তো তোমরা এটা কি জানো, এটা অন্তরজ হচ্ছে ddx অফ a টু দি পাওয়ার x সমান হচ্ছে x লন a। সো দেখো তো এই ফর্মেটই এটা কিনা, দেখো তো এই 10 কে তুমি যদি a চিন্তা করো তাহলে a টু দি পাওয়ার x না, তাহলে a টু দি পাওয়ার x কে তুমি যদি ddx করো তাহলে কি হবে, x টা সামনে আসবে, তারপর লন a হবে। লন a বলতে কত, লন 10। আর হচ্ছে লন 10 এর মান কত হয়, তোমাদের হোমওয়ার্ক থাকলো এইটুকু অ্যান্সার কতটুকু হবে। তোমরা লন 10 এর মান জানো কিনা সেটা অবশ্যই জানবা, লন 10 এর মান জানো কিনা অবশ্যই দেখবা। কারণ এই সিম্পল জিনিস তোমরা না জানার কারণে পরীক্ষা হলে কি করবা, ভুল করবা, ঠিক আছে। সো এই টাইপের প্রশ্ন অনেক আসছে পরীক্ষাতে যে ddx অফ a টু দি পাওয়ার x বা হচ্ছে ধ্রুবক টু দি পাওয়ার x সমান কি হয়, a টু দি পাওয়ার x মানে হচ্ছে কি x লন a। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি গেলাম, ওকে, দেখো যে y ইজ ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x, y ইজ ইকুয়াল হচ্ছে কত, e টু দি পাওয়ার মাইনাস x হলে y5 ইজ ইকুয়াল হট। তার মানে তুমি যদি y ইজ ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x হয়, তাহলে তাকে যদি 5 বার অন্তরীকরণ করো তাহলে কত মান হবে সেটা চাইছে। তো দেখো আমরা যদি দেখি এটাকে বলে থাকি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটাকে কোন অন্তরীকরণ আন্ডারে ফেলে থাকি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে y1 বলি, আর একবার অন্তরীকরণ করলে কত হয়, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার xc, কিন্তু এখানে কি x না, e টু দি পাওয়ার মাইনাস x। তার মানে e টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার মাইনাস xc হয়। কিন্তু এই যে যাকে তুমি x চিন্তা করছো সে কি x না, সে x না, সে মাইনাস x। সে যদি মাইনাস x হয় তাহলে আমরা সাইডে গিয়ে তাকে আবার অন্তরীকরণ করব, কাকে, মাইনাস x। আর মাইনাস x কে ddx করলে কি হয়, শুধু মাইনাস 1 হয়। তার মানে মাইনাস 1টা সামনে নিয়ে আসতে শুধু মাইনাস হইলো। তার মানে একবার করলে কি হচ্ছে, y ইজ ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x কে একবার অন্তরীকরণ করলে সেটা কি হচ্ছে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে দুইবার করলে কত হবে, দেখো তো দুইবারও যদি করি তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেন, কারণ একবার করলে মাইনাস আসে না, তাহলে দুইবার করলে আরেকটা মাইনাস আসবে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না। তার মানে দুইবার করলে e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে 3বার যদি করি তাহলে কত হবে, 3বার করলে আবার একটা মাইনাস আসবে, তাই e টু দি পাওয়ার মাইনাস x হবে। 4বার করলে কত হবে, আবার একটা মাইনাস এসে ব্যালেন্স হয়ে যাবে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার x হবে। 5বার যদি করি তাহলে কত হবে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তার মানে অ্যান্সারটা কি হবে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। বোঝার সহজ উপায় দেখো যে y ইজ ইকুয়াল যদি e টু দি পাওয়ার মাইনাস x হয় তাহলে তাকে যদি জোড় সংখ্যক বার অন্তরীকরণ করি, জোড় সংখ্যক বার অন্তরীকরণ করলে উত্তর হবে যেটা দেওয়া আছে সেটাই। এখানে যদি আমি y ইজ ইকুয়াল 2m সংখ্যক বার যদি অন্তরীকরণ করি তাহলে উত্তর যা আছে তাই হবে, 2m মানে জোড় সংখ্যক বার। আর আমি যদি তাকে বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করি, যেমন 5 বার অন্তরীকরণ করছি, তাহলে কি হবে, যদি আমি বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওইটাই হবে, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস x হবে, কিন্তু এখানে একটা মাইনাস হবে। এটা হচ্ছে শর্টকাটটা, যে যদি আমরা তাকে y ইজ ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x কে জোড় সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে কি হবে, যা আছে উত্তর তাই হবে, মানে যা প্রশ্ন ছিল উত্তর তাই। আর যদি আমি বিজোড় সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে এখানে যা ছিল তাই হবে, কিন্তু জাস্ট এখানে একটা মাইনাস হবে। ওকে, তাহলে আশা করি এটা সহজ জিনিসটা বুঝতে পেরেছ। তারপরেরটাতে আমরা যাচ্ছি, দেখো এটাও গুরুত্বপূর্ণ, এটা বেশ কয়েকবার আসছে পরীক্ষাতে, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ, এটাও বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে। সেটা হচ্ছে যে
y ইজ ইকুয়াল এক্স প্লাস 1/x বক্ররেখার ঢাল শূন্য হলে x ইজ ইকুয়াল হট। এই বক্ররেখার ঢাল শূন্য হলে x ইজ ইকুয়াল হট। তো কোনো একটা বক্ররেখার কি ঢাল শূন্য হলে তার মানে কি, কোনো একটা বক্ররেখার ঢাল শূন্য মানে তার dy বাই dx-টা শূন্য, কারণ dy বাই dx কে আমরা কি বলে থাকি, ঢাল বলে থাকি না। তো এই বক্ররেখার ঢাল শূন্য মানে এই বক্ররেখার dy বাই dx-টা শূন্য, এবং এই dy বাই dx যদি শূন্য ধরি তাহলে x এর মানটা পেয়ে যাব। তার মানে এই বক্ররেখা আগে dy বাই dx করতে হবে। তাহলে যদি আমরা dy বাই dx করি তাহলে কত হবে, সেটা হচ্ছে দেখো এরপরে ddx নিলাম y এর সাথে, এরপরেও আমরা এই ফাংশনের সাথে ddx নিলাম, ঠিক আছে। এবার দেখো তো আমরা ddx-টাকে যদি দিয়ে দিই আলাদাভাবে, প্লাস ddx অফ 1/x, ঠিক আছে, আলাদা করে দিয়ে দিলাম। তাহলে এখানে ddx অফ x, ddx অফ ddx অফ x মানে কত, শুধু 1 প্লাস ddx অফ x মানে তো বুঝছো, ddx অফ x মানে হচ্ছে 1 প্লাস ddx অফ 1/x, ddx অফ 1/x মানে কত হয়, তুমি এটাকে মনে মনে চিন্তা করো এরকম যে ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে ddx অফ x টু দি পাওয়ার মাইনাস n কে করলে কত হয়, এই যে এরকম বিষয়টা যে ddx অফ x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n কে করলে কত হয়, n টার সামনে আছে x টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না। তো এটার ক্ষেত্রে একই কথা, ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n বলতে কত মাইনাস 1, তাহলে এটাকে ddx করলে কত হবে, মাইনাস 1 টার সামনে আসবে, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, n বলতে কত মাইনাস 1 মাইনাস 1, তার মানে শেষ পর্যন্ত কত হবে, শেষ পর্যন্ত যেটা হবে 1, আর এই প্লাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার কত হবে মাইনাস 2 না, ওকে মাইনাস 2। তারপরে হচ্ছে দেখো যেটা হলো 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/x স্কয়ার, লিখতেই পারি আমরা 1/x স্কয়ার। ওকে, এটা লেখার পরে দেখো আমাকে বলছে যে এই ফাংশনটি বা এই বক্ররেখার ঢাল শূন্য হলে x ইজ ইকুয়াল হট। তাহলে এই বক্ররেখার ঢাল কোনটা পেলাম শেষ পর্যন্ত, এটা, এবং সত্যমতে এই ঢালটা কি বলছে শূন্য, এবং এই ঢাল ইজ ইকুয়াল শূন্য যদি আমি লিখি তাহলে x এর মানটা পেয়ে যাবো না। তাহলে সত্যমতে 1 মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল কত 0। অতএব আমরা এখান থেকে কিসের মানটা পেয়ে যাব, x এর মানটা পেয়ে যাব। কি হবে সেটা 1/x স্কয়ার ইজ ইকুয়াল 1, বা হচ্ছে x এর মানটা যদি বের করি তাহলে সেটা হবে কত প্লাস মাইনাস 1, কারণ এরপরে যদি x স্কয়ারের সাথে 1 গুণ করি তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল 1 হয়। x কে যদি মান বের করতে চাইলে x ইজ ইকুয়াল কত হবে √1 মানে হচ্ছে প্লাস মাইনাস 1। তার মানে এই ফাংশনের আমরা উত্তর কত পেলাম, x এর মানটা পেলাম হচ্ছে প্লাস মাইনাস 1। এই ধরনের প্রশ্ন অনেক আসছে পরীক্ষাতে, ঠিক আছে। সো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে তোমরা একটু কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা। দেখছি আমি যে ম্যাথগুলো করাচ্ছি, হ্যাঁ সে ম্যাথগুলোই করবা। তা আমি যে টাইপের ম্যাথগুলো করাচ্ছি শুধু সেই টাইপের ম্যাথগুলোই করবা, আর অন্য কিছু করার দরকার নেই, ইনশাআল্লাহ কমন পাবা, ঠিক আছে। ফাইলনাথ, আমি যে টাইপের ম্যাথগুলো করাচ্ছি সেই টাইপের ম্যাথগুলোই করবা শুধু, আর অন্য কিছু করার দরকার নাই। আমি হচ্ছে অ্যানালাইসিস করেই তোমাদের হচ্ছে এটা দিয়েছি আর কি। আমি যে টাইপের ম্যাথগুলো করাচ্ছি, ঠিক আছে, শুধু সেই টাইপের ম্যাথগুলো দেখবা। আমি হচ্ছে পুরা এই যে অন্তরীকরণ অ্যানালাইসিস করে তোমাদের জন্য এটা তৈরি করছি। আশা করি এর বাইরে ম্যাথ যাবে না, এই টাইপেরই ম্যাথ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তারপরেরটা দেখো, তারপরের ম্যাথটা যে দেওয়া আছে কত, a টু দি পাওয়ার xy প্লাস 1 ইজ ইকুয়াল 5 হলে dy বাই dx ইজ ইকুয়াল হট। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো আমরা উভয় পাশে যদি লন নিই, উভয় পাশে যদি আমরা কি নিই লন নিই, তাহলে কি হয় দেখো তো, লন a টু দি পাওয়ার xy প্লাস 1 থাকলো, আর এখানে লন 5 থাকলো, ঠিক আছে। ওকে, এবার দেখো তো আমরা সূত্র কি জানি, লন ধরো
ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে আমরা এক্সটার সামনে চলে আসে আর লন ই হয় না, হয়তো, আর লন ই এর মান কত হয় 1 হয়, তার মানে শুধু এখানে কি থাকে এক্স থাকে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি হবে দেখো তো, এটার ক্ষেত্রে যদি পরের লাইনটা দেখি আমি, এখান থেকে আসো, পরের লাইনটা দেখো, ই টু দি পাওয়ার লন সামনে পুরোটুকু তুমি এ চিন্তা করো এই সূত্রের মতো, ই টু দি পাওয়ার লন এক্স চিন্তা করো পুরোটুকু লন এক্স, তাহলে এক্সটা সামনে আসবে অর্থাৎ এক্স ওয়াই প্লাস 1টা সামনে আসলো, আর থাকলো শেষ পর্যন্ত কত লন ই, আর এদিকে থাকলো হচ্ছে লন 5। আর আমরা কি বললাম বলো তো, লন ই এর মান হচ্ছে 1, তাহলে শেষ পর্যন্ত থাকলো এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে লন 5। এবার আমার চাইছে কি ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, তাহলে আমি এই একটা শর্টকাট ইউজ করার জন্য আমি যে কাজটা করবো এক পাশে নিয়ে চলে আসবো এই পুরোটুকে মাইনাস লন 5 ইজ ইকুয়াল 0, আমি এক পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার শর্টকাটটা কি ছিল তোমরা নিশ্চয়ই জানো যারা আগে ক্লাস করেছিলা, অব্যক্ত ফাংশন অনুযায়ী বা এই ধরনের ফাংশনে যখন আমরা কি এক্স ওয়াই কোনো আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না, যখন কোনো ফাংশনে এক্স চলক না ওয়াই চলক সেটা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না, বা যখন দুইটাই চলক থাকবে তখন সেটাকে বলছিলাম অব্যক্ত ফাংশন। এবং অব্যক্ত ফাংশনের শর্টকাটটা বা ডিওয়াই বাই ডিএক্সটা বের করার শর্টকাটটা কি ছিল, সেই ডিওয়াই বাই ডিএক্স বের করার শর্টকাটটা ছিল এখানে একটা মাইনাস হবে, তারপর উপরে হবে y কে ধ্রুবক রেখে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে y কে যদি আমি ধ্রুবক রাখি তাহলে y কে রেখে দিলাম, আর যদি আমি কি করি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এই যে এটাকে মানে ddx অফ xy করছি, এবং এখানে y-টা ধ্রুবক, y ধ্রুবক থাকলে আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আমি লিখলাম ধরো এরকম 5x, তাহলে এইখানে 5টা ধ্রুবক না, তাহলে 5x কে যদি ddx করি তাহলে 5টার সামনে চলে আসে না, তারপর ddx অফ কত হয় এক্স হয় না, হয়তো। তো এরকম ভাবে অনুরূপ ভাবে তুমি যেহেতু ওয়াই কে ধ্রুবক চিন্তা করেছো তার মানে তুমি ওয়াইটাকে সামনে নিয়ে নাও, তারপরে কত হবে ddx অফ এক্স হবে না, তাহলে ddx অফ এক্স মানে কত এক্স হবে, তার মানে শেষ পর্যন্ত থাকবে কোনটা ওয়াই। তার মানে তুমি যখন এই যে এই ফাংশনটাকে অর্থাৎ এক্স ওয়াই কে ddx করবা তাহলে শেষ পর্যন্ত থাকলো কত, শেষ পর্যন্ত থাকলো হচ্ছে ওয়াই, কারণ কি, কারণ হচ্ছে ওয়াইটা ধ্রুবক রেখা অন্তরীকরণ করছি তাই ওয়াইটা থাকলো, আর এক্স কে ddx করলে কি হলো, এক্স কে ddx করলে 1 হলো। ওকে, কমপ্লিট। এখানে প্লাস আছে প্লাস দিলাম, এবার 1 কে যদি ddx করি বা ধ্রুবককে যদি ddx করি তাহলে কি হবে 0, এখানে মাইনাস আছে মাইনাস। আবার দেখো তো লন 5 এও ধ্রুবক নাম, আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করছি বলতো, ddx টা কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করছি না, আমি যার সাপেক্ষে ddx করছি তার যদি কোনো বংশধর বা 14 গোষ্ঠী কেউ যদি এখানে না থাকে তাহলে সেটা ধ্রুবক। এটা চেনার সহজ উপায়, যার সাপেক্ষে ddx করব সে যদি এখানে না থাকে বা তার যদি কোনো বংশধর কোনো যদি কেউ না থাকে এখানে তাহলে সে হচ্ছে ধ্রুবক, তার মানে লন 5 ধ্রুবক। আর ধ্রুবককে যদি আমি ddx করি তার মানে কত হবে 0। ওপরের টুকু কাজ শেষ, এবার নিচের টুকু আসো। এবার নিচের টুকু যখন ddx করব শর্টকাটটা কি, সেটা হচ্ছে এক্স কে ধ্রুবক রেখে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে একই রকম ভাবে তুমি যদি আবার কার সাপেক্ষে অন্তরীকরণ করবা, ওয়াই এর সাপেক্ষে, কাকে, এই যে এক্স ওয়াই কে, তাহলে এক্স ওয়াই কে যদি তুমি নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে এক্সটা কি ধ্রুবক, ধ্রুবকটা সামনে আসলো, তাহলে থাকলো কত ডিওয়াই বাই ডিওয়াই, আর ডিওয়াই বাই ডিওয়াই মানে কত 1, তাহলে শেষ পর্যন্ত থাকলো কত এক্স। তার মানে এইটুকুকে শুধু যদি এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো এক্স কে ধ্রুবক রেখে তাহলে শুধু থাকবে কত এক্স, প্লাস আছে প্লাস। এবার 1 কে যদি তুমি কি করো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে 1 কি ধ্রুবক না, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কত 0 মাইনাস, আবার লন 5 কি ধ্রুবক না, ধ্রুবককে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো আর ওয়াই এর সাপেক্ষে করো না কেন, 0 মানে 0ই, তার মানে শেষ পর্যন্ত অ্যান্সারটা কত হলো মাইনাস ওয়াই বাই এক্স। তার মানে বুঝছো এই যে ফাংশনটা অ্যান্সার হবে কত, শেষ পর্যন্ত অ্যান্সার বা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা হলো মাইনাস ওয়াই বাই এক্স। এখন তোমাকে আমি ভেঙে বোঝার জন্য এত সময় দিলাম, তোমাকে ভেঙে বোঝার জন্য আমি এত কিছু বোঝাইলাম, কিন্তু তুমি যখন অ্যান্সার করবা জাস্ট এই লাইন আসবা, এই যে এই লাইনটা আসবা, এই লাইন আসার পরেই তুমি অ্যান্সারটা সলভ করে ফেলতে পারবা। কেন, কারণ তুমি এই লাইন আসার পরে তুমি বুঝেই যাবা যে এর পরের লাইনটা হবে এক্স ওয়াই প্লাস 1 মাইনাস লন 5 ইজ ইকুয়াল 0, অতএব ডিওয়াই বাই ডিএক্স এর যে অব্যক্ত ফাংশনের যে শর্টকাট সেই শর্টকাট অনুযায়ী আমরা এটার অ্যান্সারটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমাকে আমি ভেঙে বোঝার জন্য এত কিছু লিখলাম, কিন্তু তুমি যখন উত্তর করবা এটা সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে একটা টেকনিক যে এই ধরনের কোশ্চেন আসলে শর্টকাটে সলভ করে ফেলবা। ওকে, তো এটা আমি মিশাই দিলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা
ওকে, তারপর একটা দেখো, এই যে আরেকটা অঙ্ক আসছে যে লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স। তো এটারও আমি শর্টকাট দেখাইছি, তোমার অন্তরীকরণে এটারও কি দেখাইছি আমি শর্টকাট, এবং এটা শর্টকাট অ্যান্সারটা কি বা শর্টকাটটা জিনিসটা কি ছিল, এরকম ছিল যে লিমিট x টেন্স টু 0 ওকে, এরকম ছিল লিমিট x টেন্স টু 0 রুট ওভার সরি দেখো এরকম ছিল যে লিমিট x টেন্স টু 0 রুট ওভার a প্লাস bx, এখানে প্লাস মাইনাসে কোনো ডাজেন্ট ম্যাটার, এখানে প্লাস মাইনাস কোনো ডাজেন্ট ম্যাটার, এখানে মাইনাস দিলাম এই সূত্র মতে রুট ওভার a মাইনাস cx বাই হচ্ছে x। এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে যে লিমিট x টেন্স টু 0 রুট ওভার a প্লাস bx মাইনাস রুট ওভার a মাইনাস cx বাই x, তাহলে সেটা শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল যেখানে b এখানে চিহ্ন যা আছে তাই, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, তারপরে এই যে এখানকার যে সিটা আছে না সেই সিটা, বা এখানে তুমি যদি ডি চিন্তা করো এটাকে, আচ্ছা সি চিন্তা করো সমস্যা নাই, এখানকার যে সিটা আছে সি শুধু কি সি আছে না মাইনাস সি আছে, মাইনাস সি বাই হচ্ছে 2 রুট a, এটা ছিল শর্টকাটটা। ঠিক আছে, এটা ছিল শর্টকাটটা যে রুট ওভার a প্লাস bx মাইনাস রুট ওভার a মাইনাস cx বাই x যদি থাকে তাহলে শর্টকাটটা কি ছিল, এই যে এখানকার x এর সহগ অর্থাৎ প্রথম রুটের x এর সহগ, এখানে চিহ্ন যা আছে তা, এবং এই যে দ্বিতীয় রুটের যে x এর সহগ, দ্বিতীয় রুটের x এর সহগ কত মাইনাস সি, তাই মাইনাস সি, প্লাস সি থাকলে প্লাস সি বাই নিচে হচ্ছে 2 রুট a, এই যে এটা। তাহলে এই অনুযায়ী যদি আমি এই শর্টকাট অনুযায়ী যদি এটা সলভ করতে চাই তাহলে এখানকার প্রথমকার x এর সহগ কত 1, এর চিহ্ন কি আছে মাইনাস মাইনাস, আর এখানকার পরের x এর সহগ কত মাইনাস 1, ওকে, আর নিচে হচ্ছে কত 2 রুট a, এর মান কত দেখো তো 1, তার মানে অ্যান্সারটা কত হলো 1। ঠিক আছে, এইভাবে আমরা শর্টকাটে এই ধরনের অঙ্ক সলভ করে ফেলতে পারি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাব্বির, তুমি ক্লাস দেখো, ঠিক আছে, আমি তুমি হচ্ছে ক্লাস দেখো এগুলো এবং নোট করিও, বা হচ্ছে নোটটা আমার কাছ থেকে নিয়ে নিও। ওকে, তারপরেরটা দেখো আমরা তাহলে এটি গেল, এবার হচ্ছে এই অঙ্ক দেখো যে y is equal tan inverse 1 plus x by 1 minus x হলে dy by dx is equal hot। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখো যে y is equal tan inverse 1 plus x by 1 minus x হলে dy by dx is equal hot। তো এই ধরনের কোশ্চেনগুলো আসে তোমরা সলভ করতে পারো না, কেন পারো না, কারণ একটু গভীর থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসে এর জন্য। তো এটা আমি সলভ করা শিখাই দিই, দেখো কেমনে সলভটা করবা। তো একটু তুমি যদি চিন্তা করো, দেখো একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবা যে এটা আসলে একটা সূত্র, কার সূত্র দেখো তো, এটা হচ্ছে আমরা tan ইনভার্স, দেখো তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, দেখো তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কত হয়, সেটা হয় tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x, হয় না? ওকে, দেখো তো এটা একই রকম হয়ে আছে কিনা, এই অংশটা দেওয়া আছে কিনা, দেখো তো এই অংশটা দেওয়া আছে তোমার হচ্ছে এই যে এই সূত্রে এই অংশটা দেওয়া আছে এখানে, কিভাবে দেখো তো এটা দেওয়া আছে, দেখো tan ইনভার্স আমি ধরলাম এটাকে x, মনে মনে চিন্তা করলাম এটাকে হচ্ছে x, আর এটাকে মনে মনে চিন্তা করলাম হচ্ছে y, তাহলে দেখো তো x প্লাস y বাই 1 মাইনাস x হয়, বা আমি যদি এই ফর্মেটে এটাকে তৈরি করতে চাই তাহলে দেখো tan ইনভার্স আমি এটাকে ধরলাম x প্লাস x কে ধরলাম y বাই 1 মাইনাস এক্স ওয়াই, তো এক্স এর পরিবর্তে আমি কত ধরেছি 1, আর ওয়াই এর পরিবর্তে কত ধরেছি x, তাহলে দেখো তো মিলে গেছে কিনা, এই ফরম্যাটের সাথে এটা মিলছে না, tan ইনভার্স x প্লাস y, দেখো তো x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, দেখো তো 1 মাইনাস এক্স ওয়াই, মিলছে তো? ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এটার পরিবর্তে যেটা লিখতে পারি, বা এটার পরিবর্তে পূর্ব লাইন লিখতে পারি না, তাহলে এটার পরিবর্তে এর মানে এই যে এর সূত্রটা দেওয়া আছে, তাহলে সূত্রের পূর্বের অংশটা আমি লিখতে পারি না, তাহলে এখান থেকে যদি আমি এই সূত্রের পূর্ব অংশটা লিখতে চাই তাহলে কত হবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হবে, আমি x কাকে ধরেছি 1 কে, তাহলে কত হবে tan ইনভার্স 1 প্লাস y, tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স y বলতে আসলে কত এখানে x, তার মানে এটা কার পরিবর্তে পেলাম, আমি y এর পরিবর্তে পেলাম, বুঝছো বিষয়টা? তার মানে এটা আসলে কি দেওয়া ছিল, সূত্রে এই অংশটুকু দেওয়া ছিল, আমি কোথা থেকে করলাম, এখান থেকে
আমি এই অংশে ব্যাক আসলাম, এই যে অংশটা ব্যাক আসলাম। এবার এই ফাংশনটাকে কি করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স করতে বলছে। তাহলে দেখো তো এই ফাংশনটাকে তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স করো তাহলে সহজে হয়ে যাবে না? দেখো তো যদি ডিওয়াই বাই ডিএক্স করো এটাকে, আমি কিন্তু এই প্রশ্ন না, আমি কিন্তু এই প্রশ্নে সলভ করছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স কাকে করছি আমি, এই ফাংশনটাকে ডিওয়াই বাই ডিএক্স। এখন দেখো তো আমি এই যে ট্যান ইনভার্স এক্স কে, ট্যান ইনভার্স 1 কে যদি ডিওয়াই বাই ডিএক্স করি, তো আমি কার সাপেক্ষে ডিএক্স করছি বা কার সাপেক্ষে অন্তরজ নির্ণয় করছি, এক্স এর সাপেক্ষে। কিন্তু এখানে কি এক্স এর কোনো কিছু আছে? নাই তো। তার মানে এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে করলাম 0 প্লাস প্লাস। এবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স কে যদি আমি ডিডিএক্স করি, এক্স এর সাপেক্ষে যদি ট্যান ইনভার্স এক্স কে ডিডিএক্স করি, তাহলে তার অন্তরজ কত হয়? ট্যান ইনভার্স এক্স এর ডিডিএক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এটাই অ্যান্সার 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এই যে এই 8 নম্বর যে কোশ্চিনটা ছিল একটু গভীর থেকে, সেই গভীর থেকে কোশ্চিনটা আসলে তুমি হচ্ছে এইভাবে সলভ করে ফেলতে পারো, বা তোমাকে একটু তাকাতে হবে কোশ্চিনটা দিকে, ইমাজিন করতে হবে যে আসলে কোশ্চিনটা কঠিন না আসলে কোনো সূত্রের আন্ডারে এই জিনিসটা পড়ছে, ঠিক আছে? এটা কোশ্চিন দেখার পরে ভয় পেলে চলবে না, সেটাকে একটু দেখে একটু ইমাজিন করতে হবে যে এই জিনিসটা আসলে কি সূত্র না আসলে কঠিন। আসলে যদি কঠিন হয় স্কিপ করলে সমস্যা নেই, কিন্তু যদি সূত্র হয় বা তোমার সূত্রগুলো যদি ভালোভাবে মুখস্থ থাকে, তাহলে তুমি দেখার সাথে সাথে বলে দেবা যে এটা সে সূত্র। সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে এটা আনসার। ওকে, তাহলে 8 নাম্বারটা কোশ্চেনের অ্যান্সার দেখে ফেললাম আমরা। এবার দেখো পরের অ্যান্সারটা দেখো, এই যে ওয়াই ইজ ইকুয়াল তোমার এক্স প্লাস 1/x এর সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই টাইপের যে প্রশ্নগুলো, সেগুলো বেশ কয়েকটা আসছে। সো এটা আমরা একটু সলভ দেখি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করো, ঠিক আছে? তো বলছে এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার জন্য আমরা কয়েকটা কৌশল জানি। প্রথম স্টেপে আমাদের যে কাজটা করতে হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে যে এই যে যেটা দেওয়া আছে না সেটার অন্তরীকরণ, অর্থাৎ সেটার জন্য সেটা ডিওয়াই বাই সেটার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল কত ধরতে হয়? 0 ধরতে হয়। যে ফাংশনটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে বলে সে ফাংশনটার একবার অন্তরীকরণ ইজ ইকুয়াল কি ধরতে হয়? 0 ধরতে হয়। ওইটা হচ্ছে প্রথম স্টেপ। 0 ধরার পরে আমরা আবার সে ফাংশনটাকে কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়। সেই ফাংশনটাকে আবার অন্তরীকরণ করার পর যে মানটা পাই, সেই মানে এই যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল 0 ধরার পরে এক্স এর যে মানটা পাই সে মানটা বসাতে হয়। বসানোর পরে যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বা দুইবার অন্তরীকরণ করার পর যে ফাংশন পাইছি সেই ফাংশনের মান যদি কি হয়? প্লাস হয়। এই যে এখান থেকে যে মানগুলো পাবো দুইটা, এক্স এর যে দুইটা মান পেলাম, ধরো একটা 1 একটা 2, এই মানগুলো ধরো একটা মান এই যে এক্স এর এক্স ইজ ইকুয়াল 1 এই ফাংশনে বসলাম, যে এটি দুইবার অন্তরীকরণ করার পর যে সলভটা পেলাম সেখানে এক্স ইজ ইকুয়াল 1 বসলাম। বসানোর পরে ধরো প্লাস পাইছি, তো প্লাস পাইলে যদি প্লাস পাই এক্স এর মান বসানোর পর যদি প্লাস পাই এই দুইবার অন্তরীকরণের মান, তাহলে তার মানে বুঝতে হবে এই ফাংশনটি অর্থাৎ মেইন ফাংশনের সর্বনিম্ন মান বিরাজ করছে। আবার যদি এক্স ইজ ইকুয়াল 2 বসানোর পরে কোথায় বসাবো 2? এই যে দুইবার অন্তরীকরণ করার পর যে ফাংশন পাইছি সেখানে, দুইবার অন্তরীকরণ করার পরে যে ফাংশন পাইছি সেখানে যদি আমি এক্স এর মান যদি 2 বসাই, এখন এক্স এর মান 2 কোথা থেকে পেয়েছি? এই যে এই সমীকরণ সমাধান করার পরে আমি এক্স এর দুইটা মান পাবো, ধরো সে মান একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। তো এক্স এর মান যদি 2 বসানোর পরে এই ফাংশনটা মান যদি নেগেটিভ আসে, তার মানে এক্স ইজ ইকুয়াল 2 এর জন্য এই মেইন ফাংশনের আমি কি পাবো? এই মেইন ফাংশনের সর্বোচ্চ মান পাবো। সো এটা হচ্ছিল বেসিক। এখন আমি এই জিনিসটা সলভ করে দেখাবো। দেখো তাহলে এই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যাই বের করি না কেন, তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করতে হবে। তার মানে ডিওয়াই বাই ডিএক্স করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা করি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল হচ্ছে, এটাকে যদি আমি করি তাহলে 1 কে করলে কত পাবো? 0 সরি এক্স কে করলে কত পাবো? ডিওয়াই বাই ডিএক্স। আমি যদি এক্স কে অন্তরীকরণ করি তাহলে কত পাবো? 1 পাবো, প্লাস 1 বাই এক্স কে করলে আমি কত পাবো? সেটা হচ্ছে এখানে -1 বাই এক্স স্কোয়ার পাবো। এটা কিভাবে? সেটা হচ্ছে ডিডিএক্স করলাম আমি, 1 বাই এক্স কে ডিডিএক্স এর আগে করা দেখাইছি, এই জন্য আমি আবার দেখালাম না, ঠিক আছে?
তাহলে আমরা এই যে dy/dx এর সর্বনিম্ন মান বের করার জন্য আমরা তাকে কি করলাম, অন্তরীকরণ করলাম। অর্থাৎ যদি আমি x কে ddx করি তাহলে 1 পেলাম, প্লাস ওই সেখানে কি থাকলো, প্লাস প্লাস নিলাম, আর 1/x কে করলে কত পাবো, -1/x² পাবো। এটা আমি এর আগে দেখাইছি, এর আগে প্রশ্নেই দেখাচ্ছি, সেই জন্য আমি আবার নতুন করে দেখালাম না যে 1/x কে ddx করলে -1/x² পাবো। সো আমি তো এই লাইনটা সলভ করি, তাহলে কত পাবো, 1 প্লাসে মাইনাসে -1/x²। ঠিক আছে, তার মানে এই যে এই ফাংশনটার dy/dx এর মান কত পেলাম, এইটা পেলাম। এখন আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার ক্ষেত্রে কি বলছিলাম, এই যে dy/dx এর মানটা 0 ধরতে হবে। তার মানে সত্যমতে কি লিখবো, আমি সত্যমতে লিখবো যে 1 - 1/x², এটার মান কত হবে, 0 হবে। ওকে, তারপরে যেটা হবে দেখো, এখান থেকে যদি x এর মানটা বের করি তাহলে কত হবে, +-1 হবে। x এর মান কত হবে, +-1 হবে, সেটা আমরা পাইলাম। এবার দেখো আমি বলছিলাম যে x এর যে দুইটা মান পাবো, একটা x এর মান পেলাম হচ্ছে +1 আর একটা x এর মান পেলাম হচ্ছে -1। এবার এই x এর মান দুইটা কোথায় বসাবো, আমি এই ফাংশন, যে ফাংশনটা পাইছি তাকে আর একবার অন্তরীকরণ করার পরে যে মান পাবো সেখানে বসাবো। তার মানে আমি যে ফাংশনটা পাইছি dy/dx তাকে যদি আর একবার অন্তরীকরণ করি তাহলে যেটা হবে d²y/dx² হবে। তাহলে আরেকবার অন্তরীকরণ করলে কত হবে, 1 কে করলে 0 হবে, -1/x² করলে শেষ পর্যন্ত যেটা হবে তোমার প্লাস হয়ে যাবে 2/x³ হবে শেষ পর্যন্ত। তাহলে দুইবার অন্তরীকরণ করলে কত হবে, 2/x³। আমি আশা করি তোমরা এটা অন্তরীকরণ করতে পারো দুইবার। কিভাবে, এই দেখো এইটাকে তুমি এই যে পরের লাইনটা কিভাবে দেখতে পারো, 1 - x ইনভার্স 2। তাহলে এবার যদি তাকে ddx করো তাহলে 1 কে করলে কত হবে, 1 কে করলে 0 হবে, মাইনাস, আর এই যে দেখো তো x⁴n না, তাহলে x⁴n কে করলে কত হয়, এই যে nটা সামনে আসে, x⁴n - 1 মানে 2 - 1, তার মানে শেষ পর্যন্ত কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2x⁻³ তো এটাকে আমি লিখতে পারি 2/x³। এইটাই লিখছি আমি, এটাই লিখছি যে দুইবার অন্তরীকরণ করলে কত পাবো, 2/x³ পাবো। ওকে, তাহলে আমার দুইবার অন্তরীকরণ করা শেষ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এখন আমি জানি না যে x এর কোন মানের জন্য এই ফাংশনটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। তো আমি এখন এই যে দুইবার যে অন্তরীকরণ করার পর যে ফাংশনটা পাইলাম সেখানে একবার x = 1 বসাই। তাহলে x = 1 হলে আমার এই যে d²y/dx² এর মানটা কত হয় দেখো তো, তুমি তো 1 বসা, তাহলে শেষ পর্যন্ত কত হবে, 2/1 এর উপরে কিউব মানে 1 না, তার মানে শেষ পর্যন্ত 2 না। তারপরে x = 1 হলে এই যে ফাংশনটা দুইবার অন্তরীকরণ করার পর যে ফাংশনটা সেটার মান কত আসলাম, 2, মানে পজিটিভ মান পাইছি। 2 পাইছি মানে কি, প্লাস মান পাইছি না বা পজিটিভ পাইছি না। তার মানে x = 1 এর জন্য এই ফাংশনের সর্বনিম্ন মান পাবো, আর এই সর্বনিম্ন মানটাই বের করতে বলছে। আর যদি আমার সর্বোচ্চ চাইতো তাহলে দেখো তুমি যদি x এর মান যদি -1 বসাও তাহলে কি হয় দেখো তো, d²y/dx² এর মানটা কত হয়, সেটা হচ্ছে -2 হয়ে যায় না, আর যদি মাইনাস মান পেয়ে যাবো না। তার মানে x = যদি -1 বসায় তার মানে এই ফাংশনটা দুইবার অন্তরীকরণ করার পর যে ফাংশনটা ছিল তার মান নেগেটিভ পাইছি না। তার মানে দুইবার অন্তরীকরণ করার পরে যে ফাংশনটা পাবো সেই ফাংশনে x এর যে মান বসানোর কারণে নেগেটিভ পাবো, সেই মানের কারণে আমরা কি পাবো, সেই মানের কারণে মেইন ফাংশনের সর্বোচ্চ মান পাবো। মানে নেগেটিভ পেলে দুইবার অন্তরীকরণ করার পর যে ফাংশন পাইছি সে ফাংশনে x এর যে মান বসানোর কারণে পজিটিভ পাচ্ছি, সে মানের কারণে এর সর্বনিম্ন মান পাবো, আর যে মান বসানোর কারণে নেগেটিভ মান পাচ্ছি সেই মানের কারণে এর সর্বোচ্চ মান পাবো। মানে উল্টো ঘটনা, যদি মান বসানোর পরে পজিটিভ পাই তাহলে এর সর্বনিম্ন মান পাবো, আর মান বসানোর পরে নেগেটিভ পেলে এর সর্বোচ্চ মান পাবো। উল্টো কাহিনী, বুঝতে পেরেছি এটা। যেহেতু আমি x = 1 বসানোর পর প্লাস পাইছি, তার মানে এই ফাংশনের x = 1 যদি বসাই, এই ফাংশনে x এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে এর সর্বনিম্ন মান পাবো। আর আমার সর্বনিম্ন মানটাই চাইছে, সর্বোচ্চটা চাইনি। তাহলে x এর মান যদি এই ফাংশনে বসাই দাও 1, তাহলে শেষ পর্যন্ত মানটা কত হয়, 1 + 1/1 মানে হচ্ছে কত হবে, 2। তার মানে এর সর্বনিম্ন মান হচ্ছে 2। বুঝতে পেরেছি এটা? ওকে, এটাই ছিল অ্যান্সার। এখন এত বড় আসবে না পরীক্ষাতে, কিন্তু
হয়তো এরকম আসবে যে এক্স এ তুমি একটাই মান পাবা, পরীক্ষাতে এমন আসবে যে তুমি এক্স এর একটাই মান পাবা, যে ধরো এক্স এর মান শুধু 1ই পাইছো, বা হচ্ছে এক্স এর মান ধরো শুধু লন ই পাইছো, এরকম আসবে। তখন তোমাকে এই যে এই অংশটুকু এক্সট্রা যে অংশটুকু করলাম না, এটুকু করা লাগবে না। কিন্তু আমি ওভারঅল দেখাই দিলাম, যদি আসে পরীক্ষাতে বড় প্রশ্ন তাহলে কিভাবে সলভ করবা, এই জন্য পুরাটাই দেখালাম। কিন্তু এমন প্রশ্ন আসবে যেখানে ধরো তুমি এক্স এর মান শুধু একটাই পাইলা, বা ধরো এখানে শুধু এক্স ইজিক্যাল তুমি মনে মনে চিন্তা করো শুধু 1ই পাইছো, তার মানে 1 এর জন্য এই ফাংশনের সর্বনিম্ন মান পাবা। বুঝছো বিষয়টা? মানে পরীক্ষাতে আসলে এত বড় আসবে না, শুধু সলভ করলে মানে ডিওয়াই বাই ডিএক্স করার পরে এই যে ডিওয়াই বাই ডিএক্স করার পর যে ফাংশন পাবা, সেই ফাংশনে ইজিক্যাল 0 ধরলে তুমি এক্স এর একটাই মান পাবা। যেমন আমি ধরো এখানে প্লাস মাইনাস ধরে দেখাচ্ছি, তুমি প্লাস মাইনাস ধরবা না, শুধু 1ই ধরবা। তার মানে তুমি যেহেতু এক্স এর একটাই মান পাইছো, সো তোমাকে এই যে চেক করা অংশটা, যে দুইবার অন্তর্করণ করে চেক করবা, যে চেক করে যে কোনটার জন্য প্লাস মানে পজিটিভ পাচ্ছ, কোনটার নেগেটিভ পাচ্ছ, সেটা করা লাগবে না। তখন সরাসরি তুমি এক্স এর মানটা যেটা পাবা সেটা এখানে বসাই দিবা, বসানোর পরে যা উত্তর হবে তাই হচ্ছে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, একই কথা। বুঝছো? আশা করি বিষয়টা বুঝতে পারছো যে পরীক্ষাতে আসলে এত বড় হয়তো আসবে না, শুধু এক্স শুধু একটাই মান পাবে এক্স এর, সেই মানটা বসা দিলেই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এবং সবাই বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা ক্লিয়ার করলাম। পরেরটাতে যাই আমি, দেখো পরেরটাই যাই একটু। ওকে, তাহলে পরেরটা দেখো। দেখো এখানে আরেকটা আসছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4x বক্ররেখার 2√2 বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে কোনো একটা বক্ররেখা যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে যদি আমরা পারি, তাহলে 2,2√2 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে পারবো। তাহলে এই বক্ররেখার আমি যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বের করি, যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালটা কিভাবে বের করব? আমরা এই যে বক্ররেখাটা দেওয়া আছে তাকে ডিওয়াই বাই ডিএক্স করবো। তাহলে দেখো এই বক্ররেখাটাকে ডিওয়াই বাই ডিএক্স করার একটা কৌশল হচ্ছে কি, যে দেখো এখানে তুমি বুঝতে পারছো না কে চলক বা হচ্ছে কে ধ্রুবক, দুইটাই চলক এখানে। এই জন্য আমি একটা কাজ করব, দেখো সেটা হচ্ছে যে এক পাশে নিয়ে আসবো, ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল 0 করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা একটু আজানটা হয়ে যাক। আজানটা হয়ে যাক, তারপরে যাই। ওকে, দেখো তাহলে এই বক্ররেখা 2√2 বিন্দুতে স্পর্শ ঢাল বের করতে বলছি, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন অনেক আসছে,
তো আমরা আগে যে কোনো বিন্দুতে ঢাল বের করি। তো যে কোনো বিন্দুতে ঢাল বের করার জন্য এই বক্ররেখাটিকে একদিকে নিয়ে আসলাম, সেটা ইকুয়াল 0 রাখলাম। এবার দেখার পরে দেখো তো এটা অব্যক্ত ফাংশনের মতো হয়ে গেছে না? তো অব্যক্ত ফাংশনের ঢাল নির্ণয়ের সূত্রটা কি? dy/dx ইকুয়াল হচ্ছে এখানে একটা মাইনাস নেব, তারপরে কি করব, কে ধ্রুবক রেখে এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কে ধ্রুবক রেখে এর সাপেক্ষে অন্তরীকরণ ওপরে, তাহলে কে যদি ধ্রুবক রাখি তার মানে আমরা যদি এখন এই যে ফাংশনটাকে, এই যে এটাকে আমরা কি করছি, অর্থাৎ y² - 4x = 0 এটাকে আমরা ddx করছি এবং সেখানে ওয়াইটা কি ধ্রুবক। তার মানে আমি যদি ওই যে ওপরে যদি অন্তরীকরণ করি, y যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হবে, 0 মাইনাস এই 4 থাকলো, আর x-কে অন্তরীকরণ করলে কত হবে, 1। আর নিচে আসো, নিচে হচ্ছে কে ধ্রুবক থাকবে, নিচে ধ্রুবক থাকবে হচ্ছে x কে ধ্রুবক রেখে y এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমি যদি x কে ধ্রুবক রেখে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি নিচে, তাহলে ওই যে y² কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কত হবে, 2টার সামনে আসবে y হবে, তারপর মাইনাস এই যে দেখো তো x ধ্রুবক 4 এর ধ্রুবক, তাহলে 0 হয়ে যাবে না? তার মানে হচ্ছে dy/dx এর মানটা কত হবে, তারপরে -4 আর এখানে 2y, তাহলে শেষ পর্যন্ত মাইনাস হচ্ছে প্লাস 2/y। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে ঢালের মান, dy/dx এর মান বা ঢালের মান। কোথায়? যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বা যে কোনো বিন্দুতে সিম্পল ঢাল এটা, হ্যাঁ, যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বা যে কোনো বিন্দুতে সিম্পল ঢাল 2/y। এটা কীভাবে করলাম, অব্যক্ত ফাংশনের শর্টকাট ইউজ করলাম। এখন শর্টকাটটা যারা জানো না তারা হচ্ছে, আমি এর আগেই দেখাইছি ভালো করে, এই স্লাইডই দেখাইছি প্রথম দিকে, ভালো করে দেখে নিব, ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে ওপরে এখানে একটা মাইনাস থাকবে, ওপরে হচ্ছে ওয়াই কে ধ্রুবক রেখে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর নিচে হচ্ছে এক্স কে ধ্রুবক রেখে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, সেটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে যে কোনো বিন্দুতে ঢাল গেল। এখন আমার ঢাল চাইছে কোন বিন্দুতে ঢাল, 2√2 বিন্দুতে। তো আমি এটা এখানে আমি যদি এখন জাস্ট এই ফাংশনে এক্স এর জায়গাতে 2 আর ওয়াই এর জায়গাতে 2√2 বসাই দিই, তাহলে আমরা 2√2 বিন্দুতে এই ফাংশনে মানে এই যে যেটা দেওয়া আছে সেটা ঢাল পেয়ে যাব। তার মানে অতএব 2√2 বিন্দুতে ঢাল, 2√2 বিন্দুতে ঢাল যেটা হবে, জাস্ট হচ্ছে আমরা কি করব, এক্স এর জায়গাতে 2 বসাবো আর ওয়াই এর জায়গাতে 2√2, কিন্তু যেহেতু এখানে এক্স এর কোনো মানই নাই, এই যে ঢাল যে কোনো বিন্দুতে ঢালে এক্স এর কোনো মানই নাই, শুধু ওয়াই এর মান আছে, তাই ওয়াই এর মানটা বসাবো, অর্থাৎ 2√2 কেটে দিলে কত হবে, 1/√2। এটা অ্যান্সার। অর্থাৎ এই বক্ররেখার 2√2 বিন্দু স্পর্শকের ঢাল হচ্ছে 1/√2। বসে বিষয়টা যদি কোণ দেওয়া থাকতো তাহলে কোণ কিভাবে বের করতে বলো তো? আচ্ছা, কোণ এখানে হবে না, তোমার হচ্ছে আমরা এখানে ঢাল পেলাম, ঠিক আছে, এখানে ঢাল বা এম এর মানটা পেলাম, এম এর মানটা কত পেলাম, 1/√2। এখন যদি আমার কোণ চাইতো যে এই যে 1/√2 মানে কোণ কত, তো ঢাল এম ইজিকল আমরা কত জানি, tan θ না? তাহলে ঢাল এম ইজিকল tan θ, tan θ ইজিকল হচ্ছে 1/√2। অর্থাৎ থিটার মান চাইলে থিটা ইজিকল যেটা অ্যান্সারে দেওয়া থাকতো tan ইনভার্স 1/√2 এটা থাকতো থিটা দেওয়া থাকলে। আর সরাসরি ঢাল চাইলে 1/√2 অ্যান্সার হতো। আবার যদি থিটার মানটা চাইতো তাহলে থিটা ইজিকল যেটা হয়তো, এই যে আমরা এম এর মান পাইছি না, আবার এম ইজিকল tan θ না, তাহলে থিটার মানটা পেয়ে যাবো এইভাবে। বুঝছো বিষয়টা? এইভাবে আমরা সলভ করতে পারি। তার মানে আমরা যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় শিখলাম এবং এই ধরনের কোশ্চেন অনেক আসছে পরীক্ষাতে। ওকে, তারপর একটা দেখাও, আমরা 15 পর্যন্ত করব আজকে, পরে হচ্ছে আমরা বাকিগুলো করব। দেখো, সরি, দেখো এই ফাংশনটা দেওয়া আছে যে y = x³ ln x হলে তোমার 4 বার অন্তরীকরণ করলে কত হবে, এই ফাংশনটাকে যদি 4 বার অন্তরীকরণ করি কত হবে। একটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা অধিকাংশ যে কাজটা করো সেটা কি করো, সেটাকে হচ্ছে এই যে একটাকে ইউ ধরো, একটাকে বি ধরো, হ্যাঁ, এটাকে ইউ ধরো, এটাকে ইউ ধরো আর এটাকে ভি ধরো, দিয়ে হচ্ছে তোমরা যে কাজটা করো, এই যে ddx অফ ইউ ভি এর সূত্র ফেলে 4 বার ddx করো, ঠিক আছে? ddx অফ ইউ ভি এর সূত্র ফেলে কয়বার অন্তরীকরণ করো, 4 বার করো। তো এটা করার দরকার না, আমি একটা শর্টকাট শিখাই, সেটা হচ্ছে কি, দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে সেখানে অন্তরীকরণ করতে বলছে কয়বার, 4 বার, কিন্তু এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার 3 না? তাহলে পাওয়ার যত তার চেয়ে যদি বেশিবার অন্তরীকরণ করতে বলে তাহলে সেখান থেকে ইউ ভি এর সূত্র থেকে ইউটা কেটে দিবা। কি বললাম, এই যে একটা ফাংশন ইউ ভি এর, তো তুমি যদি ইউ ভি দিয়ে 4 বার করো অনেক বড় হবে না? তো দেখো এই ফাংশনটা হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে 3, তার সাথে ln x আছে, সেটা ব্যাপার না,
কিন্তু 4 বার অন্তরীকরণ করতে বলছে, কিন্তু x এর পাওয়ার 3 যদি 3 হয় তাহলে এখান থেকে এই যে এক্সটা কেটে দিবা বা ইউটা কেটে দিবা, যাকে ইউ ধরে সলভ করতে তাকে কেটে দিবা। এখন যদি এক্স এর পাওয়ার ধরো 4 হইতো তাহলে এরকম হইতো, এরকম যদি হইতো। আর এটাই যদি করতে বলতো যে 4 বার অন্তরীকরণ করতে বলতো, তাহলে কি করতা? তাহলে যে কাজটা করতা, এক্স এর পাওয়ার ততবারে অন্তরীকরণ করতে বলছে না, তাহলে তত ফ্যাক্টোরিয়াল লিখতা। অর্থাৎ 4 বার এক্স এর পাওয়ার 4 অন্তরীকরণ করতে বলছে 4 বার, 4 ফ্যাক্টোরিয়াল লিখলা। এবং লন এক্স কে 4 বার অন্তরীকরণ করলে কত হবে? লন এক্স কে একবার অন্তরীকরণ করলে কত হয়? 1/x না? আর 2 বার করলে কত হবে? 2 বার করলে হচ্ছে দেখো এখানে যেটা হবে 1, আর এখানে আরেকটা যদি উপরে নেও তাহলে -2 হবে, সরি -1 হবে, আর এখানে কত হবে? x স্কোয়ার। ঠিক আছে, লন এক্স কে যদি একবার অন্তরীকরণ করলে কত হয়? 1/x। তাহলে 2 বার করলে কত হবে? দেখো তো 2 বার করলে কত হবে? -1/x স্কোয়ার। 3 বার করলে কত হবে? 3 বার করলে যেটা হবে -1 -2 বাই হচ্ছে x কিউব। যদি আমি 3 বার করে অন্তরীকরণ তাহলে কত হবে? -1 -2 -3 বাই হচ্ছে কত? x টু দি পাওয়ার হচ্ছে 4। আমার অন্তরীকরণ করতে বলছে কয়বার? একবার করলে 1/x, 2 বার করলে কত হবে? -1/x স্কোয়ার। 3 বার করলে কত হবে? -1 -2 বাই x কিউব। 3 বার করলে কত হবে? এত। 4 বার করলে কত হবে তাহলে? 4 বার করলে -1 -2 -3 -4 বাই হচ্ছে x টু দি পাওয়ার 5। তার মানে লন এক্স কে, এই জিনিসটা মনে রাখবা, আমি যা সেটা দেখাইলাম তোমাদের বোঝার জন্য, যে লন এক্স কে একবার অন্তরীকরণ করলে কত হচ্ছে? 1/x। আর আমি যদি 2 বার করি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে। 3 বার করলে এটা হচ্ছে, 4 বার করলে এটা হচ্ছে। তো আমি যদি n সংখ্যক বার করি তাহলে কত হবে বলো তো? আমি 4 বার করার পরে কত পাইলাম বলো তো? লন এক্স কে যদি 4 বার অন্তরীকরণ করি তাহলে যেটা পাইলাম -1 -2 -3 -4, আর এখানে পাইলাম আমি x এর উপর 5। তার মানে লন এক্স কে আমি যদি 4 বার অন্তরীকরণ করি তাহলে দেখো তো কত পাইছি? 1 2 3 4 পাইছি না? মানে 1 2 3 4 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল পাইছি না? আর নিচে কত পাইছি দেখো তো? জয়বার অন্তরীকরণ করতে বলছে তার চেয়ে 1 বেশি পাইছি না? পাইছি তো। আর এখানে দেখো তো মাইনাস সবগুলো থেকে আমি যদি একটা মাইনাস কমন নিই, নেওয়ার পরে আমি যদি দেখো এখানে যদি 4 দিই তাহলে দেখো তো কি হয়? 4টা যদি -1 গুণ করি তাহলে +1 হয়ে যাবে, বা x এর উপর পাওয়ার যদি 4 দিই -1 এর উপর তাহলে 1 হয়ে যাচ্ছে না? আচ্ছা, বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই। দেখো আমি লন দিয়ে আলাদাভাবে বুঝাই যে y ধরো হচ্ছে লন x, তাহলে আমি যদি একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে? 1/x হবে না? আমি লন এক্সকে যদি 2 বার অন্তরীকরণ করি তাহলে কত হচ্ছে? দেখো তো আমি যদি এই লাইনটা একটু বুঝাই, দেখো 1 থাকলো, আচ্ছা y হচ্ছে লন x, একবার অন্তরীকরণ করলে হচ্ছে 1/x, এটাকে আমি x ইনভার্স লিখলাম। ঠিক আছে, এটা যদি আমি 2 বার অন্তরীকরণ করি তাহলে কত হবে? দেখো তো x টু দি পাওয়ার n না? তাহলে nটা সামনে আসবে না, অর্থাৎ -1টা সামনে আসলো, তারপর x টু দি পাওয়ার n -1 অর্থাৎ -1 -2, তার মানে কত হলো? -1 থাকলো, x টু দি পাওয়ার -2 হলো। ওকে, এবার যদি 2 বার অন্তরীকরণ 3 বার অন্তরীকরণ করি তাহলে কত হবে? দেখো তো -1টা থাকলো, এই -2টা সামনে আসবে, x টু দি পাওয়ার কত হবে? -3 হয়ে যাবে না? ঠিক আছে না? তাহলে কি হচ্ছে দেখো তো, একবার অন্তরীকরণ এটা 2 বার যদি করি তাহলে কি হচ্ছে? এই যে -1টা কি থাকছে? সামনে থাকছে, আর x টু দি পাওয়ার -2 হচ্ছে। যদি 3 বার করি এটা হচ্ছে। ওকে, তাহলে যদি আমি তাকে এটাকে সুন্দর করে যদি সাজিয়ে লিখতে চাই, যে y3 কে আমি যদি সাজিয়ে লিখতে চাই তাহলে কত হচ্ছে? দেখো তো আমি -1 -2 উপরে রাখলাম, আর নিচে হচ্ছে কত হয়ে যাচ্ছে? x কিউব হয়ে যাচ্ছে না? তাহলে আমি যদি 3 বার অন্তরীকরণ করি তাহলে নিচে কত পাচ্ছি? 3 না? তাই যদি আমি তাকে n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে নিচে কত পাবো? x টু দি পাওয়ার n পাবো না? 3 বার যদি অন্তরীকরণ করি তাহলে x কিউব পাচ্ছি না? তাহলে n সংখ্যক বার অন্তরীকরণ করলে কত হবে? x টু দি পাওয়ার n হবে। এবার যখন আমি ওপরে 3 বার অন্তরীকরণ করছি যখন আমি, তখন ওপরে কত পাইছি? 1 এবং 2 পাইছি না? আমি যদি n বার অন্তরীকরণ করি তাহলে ওপরে কত পাবো?
দেখো আমি 3 বার করলে 2 পর্যন্ত পাইছি, তাহলে যদি আমি n বার করি তাহলে n থেকে 1 বার কম পাবো না। যদি আমি 3 বার করি তাহলে 2 পাচ্ছি, 4 বার করলে 3 পাবো, 5 বার করলে 4 পাবো। তাহলে আমি n সংখ্যক বার যদি করি তাহলে কত সংখ্যক অন্তরীকরণ পাবো? n থেকে 1 সংখ্যক কম অন্তরীকরণ পাবো। বুঝতে পেরেছি এটা? আমি যদি 3 বার করি তাহলে 2 বার মানে 1 এবং 2 পাইছি, 3 বার করলে 1 2, 4 বার করলে 1 2 3, 5 বার করলে 1 2 3 4, মানে আমি যতবার করছি তার চেয়ে, আমি যদি n সংখ্যক বার করি তার চেয়ে 1 সংখ্যক বা 1 কম পাবো না আমি ওপরে? হ্যাঁ, 3 বার করার কারণে 2 পাইছি, তাহলে n বার করলে n এর চেয়ে 1 কম পাবো। এবং তার চেয়ে ফ্যাক্টোরিয়াল কেন দিলাম? কারণ ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করা। 1 2 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, 1 2 3 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 1 2 3 4 মানে কত 4 ফ্যাক্টোরিয়াল না? তার মানে n মাইনাস 1 মানে কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে যেহেতু মাইনাসটা আছে তাই মাইনাসটা এখানে তোমাকে রাখতেই হবে, এবং মাইনাসের ওপরে কত দিতে হবে? দেখো আমি 3 বার অন্তরীকরণ করলে কয়টা মাইনাস পাইছি? 2টা না? তাহলে n সংখ্যক বার করলে তার চেয়ে একটা মাইনাস, মানে তার চেয়ে একটা মাইনাস কম পাবো না? তাই আমি যেহেতু আমি 3 বার করে 2টা মাইনাস পাইছি, তাহলে আমি n সংখ্যক বার করলে যেটা পাবো n মাইনাস 1টি মাইনাস পাবো। তার মানে হচ্ছে যদি y ln x কে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে সেটার অ্যান্সার যেটা হচ্ছে -1 n মাইনাস 1 মডুলার তোমার হচ্ছে n মাইনাস 1, আর নিচে হচ্ছে কত x⁴n। এটা আচ্ছা, এটা আমি দেখাইলাম কারণ এর সাথে অনেকগুলো আরো প্রশ্ন আসছে, বুঝছো? এই ধরনের একটা প্রশ্ন দিয়ে তাকে n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে, সেই ধরনের প্রশ্ন অনেকগুলো আসছে। তো সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি একটু দেখাইলাম, ঠিক আছে? কিভাবে তৈরি করতে হয় সেটা আমি একটু দেখাইলাম। এখন এই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। এবার এইখানে আসি, মেন যে অঙ্কটা আসি সেটা হচ্ছে দেখো যে y x⁴n ln x হলে তাকে 4 বার অন্তরীকরণ করলে কত হবে। তো এখানে দেখো x এর পাওয়ার 3, তাকে অন্তরীকরণ করতে বলছে কয়বার? 4 বার। তাহলে যত পাওয়ার তার চেয়ে বেশি বার অন্তরীকরণ করতে বলে সেটা কেটে দিবা। কেটে দেওয়ার পরে থাকছে কি শুধু y ln x না? তাহলে থাকলো কত y ln x না? তাহলে ln x কে কয়বার অন্তরীকরণ করতে বলছে? 4 বার না? তো আমি যদি এখানে n এর জায়গাতে 4 বসাই তাহলে কত হবে দেখো তো? এখানে -1 এর উপরে 4 - 1 মানে 3, আর এখানে কত হবে তোমার 4 - 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে কত হবে? নিচে যেটা হবে x⁴n, n এর মান কত 4। তার মানে শেষ পর্যন্ত যেটা হলো y4 হচ্ছে -1 এর উপরে কিউব করলে -1, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, আর নিচে হচ্ছে x⁴। তার মানে শেষ পর্যন্ত অ্যান্সার যেটা হলো -6/x⁴। এটা অ্যান্সার। এখন প্রশ্ন হতে পারে যে এত বড় সলভ কিভাবে সমাধান করবো? আরে ভাই এত বড় তো না, আমি তোমাদের এই যে এই ধরনের রিলেটেড বা এই রিলেটেড কোশ্চেন অনেক আসতে পারে, বা n সংখ্যক বার অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, n-তম অন্তরীকরণ নির্ণয় করতে বলতে পারে আরো অন্যান্য ফাংশন থেকে। এই জন্য আমি কৌশলটা শিখাইলাম যে কিভাবে সলভ করতে হয়, n-তম অন্তরজ নির্ণয় করতে হয় কিভাবে, বুঝছো? তারপরে আমি এখানে শর্টকাটে আসলাম যে এই ফাংশনটা তোমরা কি করো, ইউভি ধরে সলভ করো, তখন সমাধান করতে পারো না। তো এই জন্য শর্টকাটটা শিখালাম কি, এই ধরনের ফাংশন থাকলে জয়বার অন্তরীকরণ করতে বলবে, তার চেয়ে যদি ইয়ার মান x এর মান কম থাকে তাহলে সেটা কেটে দিবা, কেটে দেওয়ার পরে শুধু যে বাকি যেটা থাকবে সেটা অন্তরীকরণ করবা। এবং সেটা কয়বার অন্তরীকরণ করতে বলছে? 4 বার। তো 4 বার করতে হলে একটু বড় হবে না? তো তার চেয়ে আমি একটা কমন ফরম্যাট দেখালাম যে এই যে ln x কে n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হয়, এই যে একটা সূত্র তৈরি হয় শেষ পর্যন্ত। তো আমি এই সূত্রের আলোকে 4 বার অন্তরীকরণ করলে কি হবে সেটা শর্টকাটে সমাধান করে ফেললাম, বুঝছো বিষয়টা? ওকে, তাহলে শেষ পর্যন্ত এটা। এখন আমি আরেকটু বসে বলি যে ধরো এটাকে ধরো এরকম দেওয়া ছিল যে y x⁴ ln x, তাহলে তাকে 4 বার করলে কত হবে? তাহলে দেখো এবার 3 না 4 দেওয়া আছে পাওয়ার, এবং 4 বারের অন্তরীকরণ করতে বলছে। তাহলে সমাধান যেটা হবে এটা এবার কেটে দিতে পারবো না, এটা যেহেতু পাওয়ার পর 4 বারের অন্তরীকরণ করতে বলছে তাই পাওয়ার ততবার অন্তরীকরণ করতে বললে তত ফ্যাক্টোরিয়াল এখানে বসে দিবা। তারপরে ln x কে 4 বার অন্তরীকরণ করলে যেটা পাইলা সেটা কি পাইলা? -6/x⁴ পাইলা না? এটা তখন এটা হবে অ্যান্সার, বুঝছো? এইভাবে ওকে করে দেবো আজকে। আচ্ছা দেখি পরে এগুলো কত বড়। ওকে
আচ্ছা আমরা 15 পর্যন্ত শেষ করে দিই আজকে। হ্যাঁ দেখো এখানে বলছে যে 125 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন। তাহলে এই একটা গোলক ধরো, এই গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল 125 সেন্টিমিটার। 125 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 16 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডারের আয়তনের সমান হবে? তার মানে এই যে একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 125 সেন্টিমিটার, তার যে আয়তনটা হবে 4/3 পাই আর কিউব, সে আয়তনটা যত হবে সেই পরিমাণটা হচ্ছে, আমি যদি একটা সিলিন্ডার আঁকি, ধরো একটা সিলিন্ডার আঁকলাম, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে আর ইজিক্যাল 4 এবং উচ্চতা এইচ ইজিক্যাল হচ্ছে 16 সেন্টিমিটার। বলছে যে 125 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন, এই গোলকের আয়তন 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 16 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডারের সমান হবে? আমি ধরলাম এই যে এই গোলকের যে আয়তনটা 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে n সংখ্যক 4 সেন্টিমিটার এবং এইচ এর মান 16 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 16 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট যে সিলিন্ডার তার সমান হবে। অর্থাৎ এই যে গোলকটা যে আয়তন সেটা হচ্ছে n সংখ্যক সিলিন্ডারের আয়তনের সমান হবে, এবং সিলিন্ডার আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। এবং এখান থেকে দেখো পাই কাটা, 4/3 থাকলো, আর এর মানে 125, তার কিউব, এন এর মানটা বের করতে হবে, এবং এখানে আর এর মানটা 4 দেওয়া আছে স্কোয়ার, আর হচ্ছে 4 এর স্কোয়ার, এবং এইচ এর মানটা দেওয়া আছে 16। এইখান থেকে এন এর মানটা বের করলে যা হবে তাই সমাধান। বুঝছো? আমাকে বলছিল একটা বড় গোলক আছে, সেই গোলকের আয়তনটা কয়টি সিলিন্ডার আয়তনের সমান হবে। তো আমি ধরলাম এন সংখ্যক সিলিন্ডার আয়তনের সমান হবে, এবং এই এন এর মানটা বের করতে বলছিলাম। বুঝছো? এখানে গোলকের আয়তন দিলাম, আর এখানে এন সংখ্যক সিলিন্ডার আয়তন দিলাম। তাহলে এই এন এর মানটা বের করতে বলছে যে বড় গোলকের আয়তনটা কতটি এই যে ছোট সিলিন্ডার আয়তনের সমান হবে। তো আমি ধরলাম এন সংখ্যক, এন এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, জাস্ট এই সূত্র ব্যবহার করে এন এর মানটা বের করে ফেলবা। তো এই ধরনের কোশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবা। ওকে, তারপর একটা দেখো, তারপর একটা বলছে যে ddx of tan inverse x cube by e to the power x plus tan inverse e to the power x by x cube is equal what? এটা দেখে তোমরা ভয় পেয়ে যাবে যে আসলে কি এটা, বা এটা দেখে তুমি ddx করতে যাবে। তো ddx করার কিছু নাই ভাই, এটা হচ্ছে সূত্র। দেখো সূত্রটা হচ্ছে এরকম যে দেখো tan inverse x plus cot inverse x এটা ইকুয়াল হচ্ছে কত? π/2। এটা হচ্ছে সূত্রটা কি? tan inverse x plus cot inverse x ইকুয়াল হচ্ছে π/2। তো দেখো তো ওই ফরম্যাটে এটা পড়ে আছে কিনা, যে tan inverse x plus cot inverse x ইকুয়াল হয় কিনা। দেখো তো আমি এখানে tan inverse x বলতে x কিউব বাই e টু দি পাওয়ার x লিখলাম, প্লাস এটাকে যদি আমি cot inverse করি তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ x কিউব উপরে যাবে, e টু দি পাওয়ার x নিচে আসবে। বুঝছো বিষয়টা? দেখো তো হয়ে গেছে কিনা, মিলে গেছে কিনা সূত্রের সাথে, যে tan inverse x plus cot inverse x হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তার মানে এইটুকুর পরিবর্তে, এই পুরোটুকুর পরিবর্তে সূত্রের মতো আমি কত লিখতে পারি? π/2 লিখতে পারি তো, যে tan inverse x প্লাস এটার পরিবর্তে আমি যদি কটে কনভার্ট করি তাহলে cot inverse x এটা ইকুয়াল π/2। তার মানে এই যে ddx অফ কি বের করতে বলছে? ddx অফ এইটুকুর পরিবর্তে যে π/2 সেটার অন্তরীকরণ করতে বলছে, এবং সেটার অন্তরীকরণ কত? 0, কারণ সেটা ধ্রুবক না। ওকে, মানে বিষয়টা বুঝতে পারছো যে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, দেখবা যে এটা সূত্র কিনা। যেহেতু সূত্র ফেলে দিলাম, সূত্র ফেলার পরে সেটা কত বললাম? π/2। তার মানে এইটুকুর মান হচ্ছে π/2। সো আমি ddx অফ π/2 এর মান কত? 0, সেটা সমাধান করে ফেললাম। ওকে, তাহলে এটা গেল। আর দুইটা আছে, আমরা এই দুইটা সলভ করে আজকে এ পর্যন্ত রাখবো, পরের দিন বাকিগুলো দেখবো। ঠিক আছে, আজকে বেশি মানে একটু এক্সপ্লেনেশন করা হয়ে গেছে, আসলে এত এক্সপ্লেনেশন করবো না। পরের ক্লাসগুলোতে তোমরা হচ্ছে কি করবা, বেসিক ক্লাসটা যারা করেন অবশ্যই করবা,
পরের ক্লাসগুলোতে আমি জাস্ট সলভ করে চলে যাব। দেখো এটা কি বলছে, যে y is equal cot inverse root over 1 plus x by 1 minus x হলে dy by dx is equal what? তো আমি এই রুট যুক্ত অংশটুকু আমি আগে সলভ করে রুটটা আউট করব। তো এখানে দেখো যে জিনিসটা সেটা হচ্ছে যে রুট ওভার 1 প্লাস cos x এর সূত্রটা কি, রুট ওভার 1 প্লাস রুট থাকলো 1 প্লাস cos x মানে কত 2 cos স্কোয়ার x x বাই 2, এটা হচ্ছে সূত্র। তোমরা নিশ্চয়ই জানো, আমি এক্সপ্লেনেশন করবো না। 1 প্লাস cos x মানে কত 2 cos স্কোয়ার x বাই 2, আর 1 মাইনাস cos x মানে কত 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2। তাহলে 2 2 কাটে গেল, তাহলে এখানে কত হবে রুট ওভার cot স্কোয়ার x বাই 2, আর রুট আর স্কোয়ার কেটে গেলে শেষ পর্যন্ত কত থাকলো cot x বাই 2। তার মানে এইটুকুর পরিবর্তে আমি কত পেলাম cot x বাই 2। তাহলে আগে আছে cot ইনভার্স, আর এইটুকু পেলাম আমি পেলাম cot x বাই 2। তাহলে cot আর cot ইনভার্স কেটে গেলে শেষ পর্যন্ত কত থাকলো x বাই 2 না, এই যে y ইকুয়াল শেষ পর্যন্ত, তাহলে কত পেলাম আমি y ইকুয়াল শেষ পর্যন্ত পেলাম হচ্ছে আমি x বাই 2, এবং এটারই dy বাই dx বের করতে হচ্ছে। তাহলে এটা dy বাই dx করলে কত হবে, এটা dy বাই dx করলে হবে 1 বাই 2, এটা অ্যান্সার। বুঝছো? এবার লাস্ট আজকের দিনে আমরা লাস্ট কোশ্চেনটা দেখি, সেটা দেখে সলভ করবো ইনশাল্লাহ। এবং এই লাস্ট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে পরীক্ষাতে অনেকবার আসছে এই ধরনের কোশ্চেন। তোমরা দেখলে প্রশ্ন ব্যাংক দেখলে বুঝতে পারবা এই ধরনের কোশ্চেন অনেক আসছে, এবং এটা দেখে তোমরা ভয় পেয়ে যাও এবং এটা সলভই করো না। কিন্তু আসলে এটা খুবই সহজ জিনিস। সেটা হচ্ছে কি, দেখো লিমিট h টেন্ডস টু 0 sec x প্লাস h মাইনাস sec x বাই h। আসলে এই জিনিসটা কি, এটা হচ্ছে মূল নিয়মে কার অন্তরাজ বের করতে বলছে। আসলে এটা মূল নিয়মে sec x এর অন্তরাজের ফরম্যাট দেওয়া আছে। বুঝছো? লিমিট h টেন্ডস টু 0 sec x প্লাস h মাইনাস sec x বাই h, এটা মানে মূল নিয়মে sec x এর অন্তরাজ নির্ণয় করতে বলছে। বুঝছো? এই ধরনের কোশ্চেন অনেক আসছে, sec দিয়ে আসছে, tan দিয়ে আসছে, cot দিয়ে আসছে, sin দিয়ে cos দিয়ে অনেক কিছু দিয়ে আসছে। তো এটা থেকে ভয় পাওয়ার কিছু না। এটার মানে আসলে তোমাকে ddx করতে বলছে। কার ddx করতে বলছে? sec x এর ddx করতে বলছে। এই sec x এর মূল নিয়মের ফরম্যাটটা হচ্ছে এটা। তো মূল নিয়মে তো তোমার করা দরকার নেই, এমসিকিউ এর জন্য মূল নিয়মে করার তো কোনো দরকার নেই। তোমাকে জাস্ট এটা দেওয়া আছে sec x এর মূল নিয়মের অন্তরাজের ফরম্যাট, মানে আসলে এটা যে কথা ddx অফ sec x একই কথা। যদি এখানে tan x থাকতো তাহলে ddx অফ tan x একই কথা, যদি এখানে sin x থাকতো ddx অফ sin x একই কথা। তো যেহেতু ddx অফ sec x আছে, এখানে sec x করলে কত হবে sec x tan x হবে। ওকে, এই ছিল আজকে এ পর্যন্ত ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বাকি অংশগুলো শেষ করে দেবো, এবং পরবর্তী ক্লাসগুলো সহজ আছে পরবর্তী অংশগুলো, কারণ এখান থেকে অনেকগুলো বেসিক ব্যবহার করে সলভ করতে পারবো আমরা। তখন অত আমাদের দ্রুত মানে এত এক্সপ্লেনেশনের দরকার হবে না। তো আশা করি তোমরা হচ্ছে পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে বুঝতে না পারলে কোনো কিছু অবশ্যই কমেন্টে জানাবো, পরবর্তী ক্লাসে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা অন্তরীকরণের যে 59টা কোশ্চেন বলছি সেই 59টা কোশ্চেন সলভ করলেই হবে, এর বাইরে কিছু করার দরকার নেই ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।